করি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তাপগতিবিদ্যার তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। গত 2 দিন আমরা আলোচনা করছি গতি সংক্রান্ত প্রসঙ্গ কাঠামো এবং তার গতিবিদ্যার গতি সমীকরণগুলো। আজকে আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র এবং বেগ বনাম সময় লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। অবস্থান বনাম সময় লেখচিত্র দ্বারা বোঝা যাচ্ছে কি, অবস্থান বনাম সময় অর্থাৎ দূরত্ব আর সময়, অবস্থান বনাম সময়। এই অবস্থান বনাম সময় থেকে আমরা পাই বেগ। তাহলে বেগ আবার দুই প্রকার, একটা হলো সমবেগ আর একটা অসমবেগ। আমরা এই লেখচিত্রের মাধ্যমে কিভাবে করা যায় সেটা এখন আলোচনা করব। সমবেগের ক্ষেত্রে আমরা যদি একটি চিত্র আঁক করি তাহলে বুঝতে পারবো। এটা হলো এক্স অক্ষ, এটাকে দিলাম ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। মূল বিন্দু হলাম 0, একদিকে হলো তাহলে টি আর একদিকে দেবো আমি এস। অবস্থান বনাম সময় লেখচিত্র। আচ্ছা, সমবেগ যেহেতু, তাহলে 1 সেকেন্ডে 1 মিটার যাবে, সমান সময় সমান দূরত্ব। পরের 1 সেকেন্ডে আরো 1 মিটার গেল, এখানে পাইলাম। পরের 1 সেকেন্ডে আরো 1 মিটার গেল, তাহলে এখানে বিন্দুগুলো পাইলাম। তাহলে পরের 1 সেকেন্ডে আরো হয়তো 1 মিটার গেল, এই বিন্দুগুলো আমরা পাবো। যদি আমরা এটা একটা সরলরেখা অঙ্কন করি তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাই। এটা হলো সমবেগের ক্ষেত্রে। আবার যদি এরকম ভাবে আবার একটা চিন্তা ভাবনা করি, একদিকে নিলাম এক্স অক্ষ, একদিকে হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দিকে এস আর এস অক্ষের দিকে হলো টি। এবার যদি বলা হয় যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যাত্রা শুরু করি, এস নট, এই যা বিন্দু থেকে, বিষয়টাকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। কেমন? আমরা দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি এরকম রাউন্ড করে দেওয়া থাকে আর সবাই এখান থেকে দৌড়ায়। ধরে নিলাম এটাকে এখানে একজনকে দেওয়া হয়েছে, একটু সামনে দিকে দেওয়া হয়, একজনকে আরেকটু সামনে দেওয়া হয়েছে। কারণটা হলো এ অল্প দূরত্ব ঘুরবে, এই জন্য একটু পিছনে। এ আবার একটু সামনে দেওয়া হয় কারণ একে বেশি দূরত্ব ঘুরতে হবে, এ আবার বেশি দূরত্ব যেতে হবে। কারণ খেলার ক্ষেত্রে অলিম্পিক গেমগুলোতে দেখা যায় এরকম থাকে দৌড় প্রতিযোগিতা। কেন সামনে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় খেলোয়াড়দেরকে যে প্রথম ট্র্যাক না ঘুরলে, প্রথম পাক না ঘুরলে অন্যের ট্র্যাকে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ অন্যের লাইনে আসতে পারবে না। কারণ এটুকু ঘুরতে কম সময় লাগবে, এর কিন্তু একটু বেশি লাগবে, এই জন্য কিন্তু একে সামনে এগিয়ে দেওয়া হয়। বিষয়টা ঠিক এরকম, যখন এখানে বাঁশি বাজানো হলো, এও দূরাতে শুরু করলো, এও দূরাতে শুরু করলো, এও দূরাতে শুরু করলো। সমবেগের ক্ষেত্রে যখন 0 থেকে শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করলো, কিন্তু এ যদি একটু আগেই থাকে তাহলে এখান থেকে যাত্রা শুরু করবে। আচ্ছা, যদি 1 সেকেন্ড যায় তাহলে 1 মিটার দূরত্ব গেল, এখানে একটা বিন্দু পাইলাম। পরে আরো 1 সেকেন্ড গেল, আর 1 মিটার দূরত্ব গেল, আর একটা বিন্দু পাইলাম। পরে 1 সেকেন্ড গেল, আরো 1 মিটার দূরত্ব গেল, আর একটা বিন্দু পাইলাম। অর্থাৎ এইরকম তাহলে বিন্দুগুলা পাবো। যদি আমি এটা যোগ করি তাহলে এটাও একটা সরলরেখা হবে। তবে এটা হলো মূল বিন্দুগামী, এটা হলো ওয়াই অক্ষ বিন্দুগামী। তাহলে আমি এর বৈশিষ্ট্যগুলো যদি লিখতে চাই সমবেগের ক্ষেত্রে, তাহলে কি হবে? 1 নাম্বার বৈশিষ্ট্যগুলো কি হলো? বৈশিষ্ট্য 1 নাম্বার হলো লেখচিত্রটি সরল রেখা হবে। 2 নাম্বার হলো কি, যদি এস নট সমান 0 হয় তবে মূল বিন্দুগামী সরলরেখা। যদি এস নট ইজ ইকুয়াল টু 0 হয় তবে ওয়াই অক্ষগামী সরলরেখা দেখা হবে। আচ্ছা, 4 নাম্বারটা আমরা বলতে পারি যে ঢাল, লেখচিত্রের ঢাল
বেগ নির্দেশ করে, বেগ নির্দেশ করে, ঢালটা কি করবে, বেগ নির্দেশ করবে। কিভাবে? আচ্ছা, আমি যদি এখান থেকে একটা লম্ব আর্ট করি, তাহলে এটা হলো পি নাম দিলাম, পি, এটা এম দিলাম, তাহলে এখানে কোণ উৎপন্ন করলো থিটা। আমরা জানি ঢাল মানে ট্যান থিটা, ঢাল সমান হলো ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, পিএম ভাগ ওএম, পিএম ভাগ ওএম। পিএম বলতে বোঝাচ্ছে কি, এস, ওয়াই অক্ষের দিকে এস, তাহলে এস, আর ওএম বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, যেটা হলো টি, এই টি, তাহলে এস ভাগ টিকে কি, বেগ বোঝায়। এই জন্য বলছে ঢালটা বেগ নির্দেশ করে। আচ্ছা, এইখানে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, এইখানে কিন্তু আমি যদি একটা লম্ব টানি, তাহলে কিন্তু আমার একটা ত্রিভুজ গঠন হলো না। তাহলে আমাকে করতে হবে কি, যে কোনো এখান থেকে একটা ত্রিভুজ এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি, একটা আমাকে ত্রিভুজ বানাই নিতে হবে। তাহলে আগের মতোই আবার ঢালটা ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি হবে, তাহলে বেগ নির্দেশ করবে। কিন্তু অসমবেগের ক্ষেত্রে কেমন হয় ঘটনাটা একটু দেখি। এই যে এক্স অক্ষের দিকে নিলাম আর ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষের দিকে হলো কি এস, আর ওয়াই অক্ষের দিকে হলো টি। আচ্ছা, আমরা কি করব, অসমবেগ, অসমবেগ আবার এমন দুই ঘর, অসমবেগ মানে যদি সবসময় বেগটা একই না থাকে সেটা হলো অসমবেগ। তাহলে অসমবেগ দুই ভাবে হতে পারে, বেগ শুধু বাড়তেই আছে বাড়তেই আছে এটা, আবার বাড়ার পর কিছু কমে গেল, এটা হলো অসমবেগ। কিন্তু শূন্য থেকে তো আর কম হতে পারে না। এই জন্য বেগ যদি বাড়তেই থাকে, তাহলে 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব গেল, একটা বিন্দু পাইলাম। পরের 1 সেকেন্ডে এবার হয়তো 3 মিটার গেল, তাহলে বিন্দুটা আমি পাবো এই যে এখানে। পরের 1 সেকেন্ডে 5 মিটার গেল, তাহলে বিন্দুটা পাইলাম এখানে, কোন একটা বিন্দু হয়তো পাইলাম এইভাবে। তাহলে বিন্দুটা হবে ঠিক এইরকম ভাবে, অর্থাৎ এইরকম ভাবে যাইতে থাকবে, যেটাকে বক্ররেখা বলি। আচ্ছা, যদি আরেকটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি, এক্স অক্ষ, এদিকে হলো ওয়াই অক্ষ, শূন্য বিন্দু। এবার যদি এটার মতো একটা সুনির্দিষ্ট দূরত্ব থেকে যাত্রা শুরু করি, এস নট, তাহলে 1 সেকেন্ড পর হয়তো গেল এখান থেকে 1 মিটার এইখানে, তাহলে এই বিন্দুটা এইদিকে পাবো, এই যেখানে একটা বিন্দু পাইলাম। পরের 1 সেকেন্ডে এইখানে 3 মিটার গেল, তাহলে এই যে একটা বিন্দু পাইলাম, তাহলে এইখানে। পরের 1 সেকেন্ডে হয়তো আরো 5 কি 7 মিটার দূরত্ব গেল, তাহলে বিন্দুটা পাইলাম হয়তো এইদিকে। তাহলে লেখচিত্রটা কেমন হবে, এই যে এইরকম ভাবে, এই যে এরকম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে লেখচিত্র বৈশিষ্ট্যটা কি হবে, আমি যে 1 নম্বর বৈশিষ্ট্যটা দেখতে চাই, লেখচিত্র সরলরেখা, এখানে হবে বক্ররেখা। লেখো চিত্রটি বক্ররেখা হবে, হবে। 2 নম্বরটা কি লিখতে পারি, এখানে লিখছিলাম এস নট শূন্য হলে মূল বিন্দুগামী। আচ্ছা, এখানে এস নট যদি শূন্য হলে, তাহলে মূল বিন্দুগামী, গামী বক্ররেখা হবে। এখানে সরলরেখা ছিল, এটা বক্ররেখা। 3 নম্বরটা, এস নট নট ইকুয়াল টু শূন্য হলে ওয়াই অক্ষগামী, গামী সরলরেখা হবে, না বক্ররেখা, বক্ররেখা। এবার 4 নম্বরটা হলো স্পর্শকের ঢাল। এখানে বলতে হবে স্পর্শকের ঢাল বেগ নির্দেশ করে। তাহলে কি হলো, স্পর্শকের ঢাল বেগ নির্দেশ করে। কেমন করে স্পর্শক, আমাকে তাহলে করতে হবে কি, এই বরাবর একটা স্পর্শক নিতে হবে, এই যে একটা স্পর্শক নিলাম, তাহলে একটা ত্রিভুজ বানাই নিলাম, মনে করলাম এ বি, এটা হলো সি, তাহলে এখানে কোণ উৎপন্ন করলো কি থিটা। তাহলে আমি ঢাল বলতে কি, ঢাল সমান তো আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, লম্ব তাহলে এসি আর ভূমি হলো বিসি, লম্ব হলো এসি আর ভূমি হলো বিসি। এসি বলতে বোঝাচ্ছে এক্স ওয়াই অক্ষের দিকে এস দূরত্ব, তাহলে এস, আর বিসি হলো কি টি, এইটুকু শুধু সময় টি, তাহলে টি, তাহলে নির্দেশ করবে বেগ ভি। তাহলে স্পর্শকের ঢাল বেগ নির্দেশ করে, আর ওখানে হলে বলছিলাম ঢাল বেগ নির্দেশ করে, এখানে কিন্তু স্পর্শকের। আচ্ছা,
এবার যদি আমরা একটা কাজ করি, এটার ক্ষেত্রে বিবেচনা করি, একটা স্পর্শ কাট করি, এই যে একটা স্পর্শ করলাম এখানে, দেখি এখানে, এখানে কিন্তু আমি লম্ব আট করলে কিন্তু ত্রিভুজ হয় না, তাহলে আমাকে কোনো একটা বিন্দু থেকে একটা ত্রিভুজ বানিয়ে নিতে হবে। এ বি সি বানিয়ে নিলাম, এই যেখানে কোণ উৎপন্ন করলাম ট্যান থিটা, তাহলে এখানে স্পর্শকের ঢাল এইভাবে নির্ণয় করতে পারবো। আমি তাহলে দেখলাম সমবেগের ক্ষেত্রে মূলবিন্দু থেকে শুরু হতে পারে অথবা নির্দিষ্ট দূরত্ব থেকে শুরু হতে পারে। অসমবেগের ক্ষেত্রে মূলবিন্দু থেকে শুরু হতে পারে, নির্দিষ্ট দূরত্ব থেকে শুরু হতে পারে। এটা হলো বেগ বাড়ার ক্ষেত্রে, অসমবেগ কমেও তো যেতে পারে। তাহলে আমরা আরো এখানে লেখচিত্র আছে, সেটা আমরা একটু দেখতে পারি। কেমন? এই যে এক্স অক্ষের দিকে নিলাম কি টি, ওয়াই অক্ষের দিকে নিলাম কি এস, নিলাম ওয়াই অক্ষের দিকে মূলবিন্দু থেকে। বিষয়টা এমন হলো, বেগ বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় কমে গেল, তাহলে এটা একটা অসমবেগ, বাড়লো আস্তে আস্তে কমে যাচ্ছে, অসমবেগ। আরেকটা এরকম হতে পারে, এক্স অক্ষর দিকে নিলাম টি আর ওয়াই অক্ষের দিকে নিলাম কি এস। এবার যদি নির্দিষ্ট দূরত্ব থেকে হয় এস নট, এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাই এখানে নামতে শুরু করলো, তাহলে এটাও হবে অসমবেগ। তাহলে অসমবেগের ক্ষেত্রে দুইটা চিত্র, বৃদ্ধির ক্ষেত্রে আর দুইবার বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে। এখানে যদি আমাকে স্পর্শ কাট করি, তাহলে ওই আগের মতো স্পর্শ কাট করলাম, একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে ট্যান থিটা আমি নির্ণয় করতে পারি। এখানেও যদি দেওয়া হয় এরকম ভাবে একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে ট্যান থিটা নির্ণয় হয়ে গেল। এইভাবে আমরা তাহলে নির্ণয় করতে পারি। এক কথায় তাহলে অবস্থান বনাম সময় লেখচিত্রে সমবেগের ক্ষেত্রে দুইটা চিত্র, অসমবেগের ক্ষেত্রে শুধু বেগ বৃদ্ধির জন্য দুইটা, আর বেগ বৃদ্ধি এবং হ্রাসের জন্য দুইটা, চারটা। আমরা যদি এই অবস্থান বনাম সময় লেখচিত্রের এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নিই, তাহলে এই লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো যদি একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করি, দুইবার করে 8 করি, তাহলে এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটা যখন পারবো, তখন কিন্তু ওই যে ওখানে আরেকটা ছিল বেগ বনাম সময় লেখচিত্র, একদম সেম প্রায় একই। তাহলে বেগ বনাম সময়ের ক্ষেত্রে আমি তখন কি পাবো? ত্বরণ পাবো। এই ত্বরণের জিনিসগুলো প্রায় একই রকম। আমরা তাহলে এগুলোর উপর ভিত্তি করে কিছু আমরা এখানে ব্যাখ্যাও করতে পারি, অঙ্কও করতে পারবো আমরা। আমি তাহলে আর বেগ বনাম সময়টা, অর্থাৎ তাহলে এখন এগুলো একটু মুছে দিই। যদি আমরা বেগ বনাম সময়ের ক্ষেত্র নির্ণয় করি, এখানে ছিল অবস্থান বনাম সময় আমরা পড়লাম, যদি বেগ বনাম সময় লিখি, তাহলে বেগ বনাম সময় মানে কি? ত্বরণ পাবো, বিভাগটি। এই বেগ বনাম সময়ের ক্ষেত্রেও সে ঠিক একই, এরকম সমত্বরণের ক্ষেত্রে পাবো দুইটা, আর অসমত্বরণের ক্ষেত্রে পাবো তদ্রূপ পাবো দুইটা। এই দুইটা পাওয়ার পর শুধু মন্দনের ক্ষেত্রে দুইটা, এটা বৃদ্ধি পাইলে ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে আলাদা। আমি আবারও বলি, এটা নির্ণয় করলাম অবস্থান বনাম সময় লেখচিত্র, অবস্থান বনাম সময় হলে বেগ পাইলাম, সমবেগের ক্ষেত্রে দুইটা চিত্র, অসমবেগের ক্ষেত্রে শুধু বেগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা পাবো দুইটা, আর বেগ বৃদ্ধি এবং হ্রাসের পাবো দুইটা। এখন যদি আমরা বেগ বনাম সময় লেখচিত্র করতে চাই, বেগ বনাম সময়, তাহলে আমাকে লিখতে হবে এরকম, বেগ বনাম সময়। তাহলে বেগ বনাম সময়, এবার লেখচিত্র করব বেগ বনাম সময় লেখচিত্র। লেখচিত্র এটা হলো ঠিক এটার মতোই বললাম, বেগ বনাম সময় থাকবে ত্বরণ, তাহলে লিখবো কি এখানে সমত্বরণের ক্ষেত্রে এরকম দুইটা চিত্র পাবো, অসমত্বরণের ক্ষেত্রে দুইটা চিত্র পাবো, আর মন্দনের ক্ষেত্রে খালি দুইটা চিত্র একটু আলাদা পাবো। চিত্র দুইটা হলো এইরকম। মন্দনের ক্ষেত্রে হবে কি? তাহলে মন্দন মানে কি? একদিকে তো বেগ আর একদিকে সময়। মন্দন বলতে বেগ হ্রাসের হারকে, অর্থাৎ বেশি বেগে যাচ্ছিলাম, ব্রেক কষলাম সাইকেলটা, আস্তে 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 কমে গেল, তো এটা হলো মন্দন। তাহলে নিশ্চয়ই আগে থেকে বেগটা থাকবে বেশি, আগে থেকে বেগটা বেশি মানে নিশ্চয়ই বেগের মানটা থাকবে একটু বেশি। তারপর তুমি আস্তে আস্তে, যদি সমমন্দন হয় তাহলে একদম সরল রেখা হবে, শূন্যের কাছে চলে আসতে পারি বা থামিয়ে যেতে পারি। আচ্ছা, আমি যদি মনে করলাম এখানে আসে থামিয়ে গেল, শেষ বেগ হলো ভি, তাহলে আমি শেষ বেগ ভি হলে এই সূত্রটা এইভাবেও লিখতে পারি, ভি সমান ভি নট প্লাস এটি, যেহেতু এখানে মন্দন তাহলে লিখবো মাইনাস এটি, এই সূত্র প্রয়োগ করতে পারি।
আমি যদি আবার বলি এখান থেকে এতটুকু আসলো তো দূরত্ব কত, তাহলে এস সমান লিখবো কি ভি নট টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আমরা এইভাবে দূরত্বটাও নির্ণয় করতে পারি। আবার আরেকটা চিত্র যদি এইরকম হয় যে নামটি ছিল এখানে, শেষ বেগ ছিল ভি নট, ভিএম থেকে এইভাবে আসলো। এক কথায় আমি তাহলে বলতে পারি অবস্থান বনাম সময় লেখচিত্রের জন্য যেভাবে পাবো, বেগ বনাম সময়ের লেখচিত্র অনুসারে প্রায় সেম একই রকমই পাবো। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, আমার মনে হয় সুন্দরভাবে এগুলা পারবে। তোমরা এগুলা এটুকু একটু চেষ্টা করবে, এটার মতো করে সুন্দরভাবে পারবে। আমি একটা অঙ্ক বা একটা অংশ তোমাদের দেখাইতে চাচ্ছি, এটা দেখলে হয়তো তোমাদের একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হলো এরকম যে এরকম ভাবে একটা জিনিস দিলাম আমি, অঙ্ক আছে এখানে কয়েকটা, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে করলাম একটা বস্তু এখানে গেল, এদিকে গেল, এখানে চলে আসলো। এখানে দিলাম হলো 5, এখানে দিলাম হলো 10 সেকেন্ড, এখানে হলো 12 সেকেন্ড। এইদিকে তাহলে সময় হলো টি, এদিকে হলো বেগ ভি। কোনো এক সময় বেগের মানটা এখানে ছিল 20 মিটার পার সেকেন্ড। নাম দিলাম ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন বলল যে ওয়ে অংশের, যদি বলে যে ওয়ে অংশের ত্বরণ কত, ত্বরণ ও এ অংশে ত্বরণ, ত্বরণ বের করতে বলে আমরা ত্বরণ কিভাবে নির্ণয় করব। আমি ত্বরণের দুইটা সূত্র বিভিন্নভাবে লিখতে পারি। যেমন আমি লিখবো এখন ভি সমান ভি নট প্লাস এটি। ভি নট হলো তাহলে আদি বেগ 0, শেষ বেগ এখানে কি এই যে 20 লেখা আছে, তাহলে এখানে 20 হবে এটা, তাহলে 20 সমান 0 প্লাস এ, আর টি বলতে এখানে কি এই টি হলো 5, তাহলে টি এর মান 5 বসাইলাম। তাহলে অতএব এ সমান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ওই অংশের ত্বরণ কত, এটা ক্যান্সেল হয়ে গেল। যদি বলি ওই অংশের দূরত্ব কত, দূরত্ব, তাহলে দূরত্বকে আমি এইভাবে লিখতে পারি এস কি ওই অংশের দূরত্ব, ওই অংশের দূরত্ব। তাহলে ওই অংশের দূরত্ব সমান এস সমান কি আমি জানি ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে ভি নট তো এটা 0, হাফ এ বলতে পাইলাম 4, টি বলতে এখানে 5, 5 এর পরে স্কোয়ার, তাহলে 2, 5 25 দুগুণা 50 মিটার। যদি বলি এবি অংশের দূরত্ব কত, এবি অংশের দূরত্ব, তাহলে এস এবি, এবি সমান এস সমান আমরা জানি ভিটি, কারণ এখানে যা এখানেও বেগ এখানেও বেগ, বেগের কোনো পরিবর্তন হয়নি। ভি বলতে এখানে বোঝাচ্ছে 20, আর টি বলতে এখানে তাহলে এই সময়টুকু, এখানে 5 ছিল এখানে 10, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, অর্থাৎ এইভাবে লিখতে পারি 10 মাইনাস 5। তাহলে কি হলো 20 গুণন হলো 5, 20 5 100। এখন যদি বলি বিসি অংশের মন্দন কত, বিসি অংশের মন্দন, মন্দন, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এটা হলো আদিবেগ, আর শেষ বেগ তো একদম শূন্যের কাছে চলে আসে, তাহলে 0। তাহলে আমি লিখতে পারি কি শেষ বেগ ধরলাম একদম ভি প্রাইম, এখানে ধরলাম ভি প্রাইম, এখানে ধরলাম আদিবেগ কি এখানে ভি ছিল, যেহেতু এগুলোকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ভি, ভি প্রাইম সমান ভি মাইনাস এ আর টি দিলাম, মন্দন বের করবো এবার, অথবা এ প্রাইমও দিতে পারি, এখানে প্রাইম দিলাম, মন্দন বের করবো। তাহলে শেষ বেগ হয়ে যাচ্ছে 0, আদিবেগ ছিল কি এই যে 20 মাইনাস এ প্রাইম, টি বলতে কি এখান থেকে এখানে আসছে, তাহলে এইটুকু 2 সেকেন্ড, তাহলে 12 বিয়োগ 10, এক কথায় পাবো তাহলে 2, তাহলে 2 এ প্রাইম সমান হলো 20, অতএব এ প্রাইম সমান লিখবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনে যাচ্ছে। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যদি বলি এইটুকু দূরত্ব কি, আবার এই সূত্র প্রয়োগ করতে পারি, এস বি সমান ভি নট টি মাইনাস হাফ অফ এ টি স্কয়ার, তাহলে 0 প্লাস না মাইনাস, মাইনাস হাফ থাকলো, এ এর মান কত পাইলাম 10, ইন্টু টি এর মান কত এখানে 2, 2 এর পরে স্কয়ার। তাহলে এখান থেকে পাবো আচ্ছা ও এখানে প্লাস হয়ে গেছে,
তাহলে এখান থেকে আমরা পাবো কি ভি নট টি, এস সমান ভি নট টি এটা, তাহলে এখান থেকে পাবো আমরা 2 4 কাটা গেল 10 গুণা 20 এখানে মিটার। আচ্ছা এখানে যেহেতু মন্দনে চলতেছে আমরা প্লাস চিহ্নই দেবো, এর মানটা বসাই দেবো, অর্থাৎ তাহলে প্লাসই হবে 20 মিটার। দূরত্বের ক্ষেত্রে তো মাইনাস আর হয় না, দূরত্ব 20 মিটার। তবে এই অংশটাকে একটু ওরভাবে আলাদা করে করতে পারতাম আমরা খুব শর্ট করে, যেমন এস বিসি সমান লিখতে পারি এইটুকু সমান একটা সূত্র, 2 নম্বর সূত্র ছিল ভি প্লাস ভি নট ভাগ 2 ইন্টু ছিল কি টি, তাহলে আদি বেগ হলো এখানে 20, শেষ বেগ হয়ে যাবে কি এখানে 0 একবারে 0 ভাগ হলো 2 ইন্টু টি বলতে 2, তাহলে এখানে 10 গুণন 2 তাহলে হলো 20 মিটার। দেখো এইখানে যা হবে অঙ্ক, এটা দিয়ে করতে গেলে আমার কি এটা লাগবেই, কিন্তু এই সূত্র দিয়ে করলে এটা লাগবে না, আদি বেগ আর শেষ বেগ আর সময় জানা থাকলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি খুব সহজেই। আমি হয়তো আরও বিভিন্ন হয়তো অঙ্ক আমরা এখান থেকে করতে পারবো। তোমরা যদি এখানকার অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো আমরা করতে পারি। আমি তোমাদের একটা অঙ্ক, হয়তো অঙ্কটা বড় ছিল, করাইতে পারতাম এই অঙ্কটা, অনেকটা বড় অঙ্ক। তো তোমরা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবে, দেখবে আশা করি খুব সহজে করতে পারবে এখানকার অঙ্কগুলো। যেমন যদি এখানে বলি যে এরকম ভাবে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখাই দিই। যে স্থির অবস্থা হতে একটি স্থির অবস্থায় যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার অতিক্রম করে। স্থির অবস্থা হতে একটি বস্তু যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে বা প্রথম 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আবার দেখি, স্থির অবস্থা হতে একটি বস্তু যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। বিষয়টা হলো ঠিক এইরকম, এখান থেকে এটা হলো S1 এর মান হলো 2 মিটার, এই S2 এর মানটাও হলো 2 মিটার। বলছি এইটুকু সময় যাইতে লাগে T1 এর মানটা 1 সেকেন্ড, কিন্তু পরে এইটুকু যেতে T2 এর মান কত লাগবে এটা বের করতে বলল। যেহেতু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে তাহলে ভি নটের মানটা ছিল 0, তাহলে 0 থেকে যাত্রা শুরু করলে বেগ বাড়তে 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 বেগ বাড়ে গেল, তাহলে এইটুকু যাইতে যে সময় লাগবে, যেহেতু এবার বেগ বৃদ্ধি পাই গেছে, সুতরাং এইটুকু পথ যাইতে আর একই পথ যাইতে আর অত সময় লাগার কথা না, কারণ এই তো ত্বরণে যাচ্ছে, বেগটা বাড়তেছে আস্তে আস্তে। সুতরাং তাহলে এর 2 মিটার যাইতে যে সময় লাগবে পরের 2 মিটার যাইতে অত সময় লাগবে না, অর্থাৎ নিশ্চয়ই 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগবে। তাহলে এখান থেকে তোমাকে আগে একটা কাজ করে নিতে হবে, যে এটা হলো দূরত্ব আছে, তাহলে শেষ বেগ আমরা এখান থেকে এখানে আমরা একটা বের করে নিতে পারি, যে এখান থেকে আমরা এই অংশটুকু একটু কাজ করে নিতে পারি, পরে এই অংশটুকু আমরা কাজ বের করতে পারবো। আচ্ছা যদি আমরা করি এখান থেকে শেষ বেগ এখানকার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই বিন্দু যদি আমি শেষ বেগ বের করতে চাই তাহলে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2a s1। আচ্ছা এখান থেকে আমরা নাও যদি করি তাহলে অন্যভাবে করতে পারি, এই এস সমান দূরত্ব কি বের করব, এই যে s1 সমান ভি নট টি প্লাস হাফ অফ a টি স্কয়ার
এই সূত্র প্রয়োগ করতে পারি। দেখো তো এখান থেকে কি হয়, S1 এর মান তো দেওয়া আছে 2 মিটার, ভি নট স্থির ছিল তাহলে 0 প্লাস হলো হাফ এ থাকলো, টি এর মান 1, T1 যেহেতু এটা T1 দিলাম, T1 মান 1, তাহলে 1 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 সমান হলো a ভাগ 2, অতএব তাহলে a সমান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এখান থেকে একটা ত্বরণ পাই গেলাম। এই ত্বরণে ও এখান থেকে এই পর্যন্ত যাই, প্রথম ক্ষেত্রে এটা গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করবো এবার, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখতে পারি এরকম ভাবে, তাহলে এই আমি ত্বরণের মানটা কিন্তু এখান থেকে পাই গেলাম, তাহলে ওই এখান থেকে এই পর্যন্ত ত্বরণ কি হবে, এবার আমরা তাহলে মোট দূরত্ব কত দূর যাবে, S1 যোগ S2, তাহলে আমরা লিখতে পারি S1 প্লাস S2 পরিমাণ দূরত্ব যাবে। তাহলে দূরত্ব সমান ভি নট টি, তাহলে আগে ছিল ভি নট। এবার টি লেখার ক্ষেত্রে আমাকে কিন্তু, যেমন এখানে টি লিখছিলাম, তাহলে এখানে তো দুইটা টি, তাহলে হলো কি T1 প্লাস T2, তাহলে ভি নট টি হলো প্লাস হাফ অফ এ টি স্কয়ার প্লাস হাফ এ টি স্কয়ার বলতে T1 প্লাস T2 পর হোল স্কয়ার। তাহলে আমরা দেখি S1 এর মান আমার জানা আছে 2 মিটার, S2 এর মান 2 মিটার, 2 যোগ 2, ভি নট তো হলো 0, তাহলে সব 0 হয়ে গেল, প্লাস হলো কি হাফ এ এর মান আমরা পাইছি 4 বসাইলাম, ইন্টু এটা থাকলো T1 প্লাস T2, এটা পরিষ্কার রাখিয়ে দিলাম। তাহলে এখানে হলো 4 সমান 2 T1 প্লাস T2 পর হোল স্কয়ার। তাহলে এখন যদি উভয় দিকে বর্গ করি, উভয় দিকে বর্গ করলে এখানে হলো 2, আচ্ছা বর্গ করার আগে রুট ওভার এখানে করলাম 4 সমান হলো কি রুট ওভার 2 ইন্টু T1 প্লাস T2 পর হোল স্কয়ার। তাহলে লিখবো এখানে 2 সমান রুট ওভার 2 থাকলো, আর এটা রুট ওভারটা কাটে গেলে T1 প্লাস T2 হবে। তাহলে আমরা এবার কি করতে পারি, T1 এর মান 1 সেকেন্ড ছিল, এক বসাই দিই, 2 সমান রুট ওভার 2 1 প্লাস T2। তাহলে কিভাবে লিখতে পারি এবার দেখি, 2 সমান বা 2 সমান রুট ওভার 2 প্লাস T2 রুট ওভার 2। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আচ্ছা এটা না করেও অন্যভাবে করতে পারতাম, এটা আছে তো রুট ওভার 2 T1 প্লাস T2, তাহলে লিখতে পারি T1 প্লাস T2 সমান 2 ভাগ রুট ওভার 2 লিখতে পারি, এটা রাখলাম, এটাকে নিচে আনে দিলাম। এবার T2 সমান হলো কি 2 ভাগ রুট ওভার 2, এই T1টাও দেখে নিলাম, T1 এর মান হলো 1, T1 এর মান 1 সেকেন্ড। তাহলে এখান থেকে T2 সমান লিখতে পারি, লসাগু করলে হবে T2 রুট ওভার 2 সমান 2 মাইনাস, তাহলে কি হবে রুট ওভার 2, এই যে রুট ওভার হলো 2, এই মানটা যদি এখন বিয়োগ করি, কাটাকাটি লসাগু করি, এখন রুট ওভার 2 থেকে আমি বাদ দিলাম এটা, তার রুট ওভার 2 দিয়ে ভাগ দিলাম, 0.414 হবে, তাহলে সেকেন্ড এই T2 এর মানটা হবে এই সেকেন্ড অ্যান্সার আসবে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এত সেকেন্ড অ্যান্সার হবে। তাহলে এইভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। আমি আবারও বলি, স্থির অবস্থা থেকে একটি বস্তু যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 2 মিটার, প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, বলছে পরবর্তী 2 মিটার দূরত্ব যাইতে ওর কত সময় লাগবে। যেহেতু স্থির অবস্থা থেকে যাই, তাহলে আস্তে আস্তে বেগটা বাড়তেছে, 2 মিটার যাইতে যে সময় লাগবে, যেহেতু বেগটা বৃদ্ধি প্রাপ্ত হয়ে আসে, তাহলে ওই বেগে গেলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমি এই সূত্রটা প্রয়োগ করলে এখান থেকে ত্বরণটা বের করে নিলাম। এবার এখান থেকে এই পর্যন্ত S1 প্লাস S2 সম্পূর্ণ দূরত্বটা নিলাম, তাহলে ভি নট টি বলতে এবারে দুইটার সময় হাফ এ টি স্কয়ার, এখানের মানটা বসাই দিলে আমার T2 সময়টা বের হয়ে যাবে। এভাবে আমি সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবো। এখানকার আরও অঙ্ক আছে, তোমরা এই যে নিউটনের গতির 4টা সূত্র আছে, সমীকরণ, এই 4টা সমীকরণের সাহায্যে যদি তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো বারবার করে, তাহলে এখানকার অঙ্কগুলো খুব সহজেই পারবে। আশা করি তোমরা খুব ভালো পারবে, ভালো করো, তোমাদের এই জিনিসগুলো খুব আয়ত্তে আসুক, এবং ভর্তি পরীক্ষা সহ এই জাতীয় অঙ্কগুলা বেশ একটু জটিল আকারেও পড়ে অনেক সময়, তোমরা ভালোভাবে করার চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি।
খোদা হাফেজ।